এরা কি যারাই ক্ষমতায় যায় তারা ভারতের নতজানুতে সারেন্ডার করে ফেলে কেন 2 দিনের মাঝখানে? এই যে আমি বিএনপির মির্জা ফখরুলের কথা শুনছিলাম, এই যে 15 বছর ওনাদেরকে লজ্জা শরম হায়া বায়া কিচ্ছু আল্লাহ দেন নাই। এই যে 15টা বছর যে বিএনপি সাফার করলো, অমানবিক ভাবে সাফার করলো, কারা করিয়েছে? একটা মিথ্যাকে সারাক্ষণ সত্য বলতে বলতে একসময় মানুষ ধরে নেয় এটাই বোধহয় সত্যি। সারা পৃথিবীর মানুষ যখন এই ভারতীয় ইংলিশ মিডিয়া চিৎকার করে, যখন এরা চিৎকার করছে বাংলাদেশে হিন্দু হত্যা করা হচ্ছে, মিথ্যা ছবি দেখাচ্ছে, ঘর বাড়িয়ে জ্বালিয়ে ফেলছে, আগুন হচ্ছে, তখন শুনতে শুনতে একসময় বিদেশিরা মনে করছে আসলে বোধহয় বাংলাদেশে এইভাবে হত্যা করা হচ্ছে। এই যে উপদেষ্টা মন্ডলীকে বসিয়েছে, আরে যাকেই বসাচ্ছে তারাই পরের দিন ভারত প্রেমী হয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশের জনগণের সম্পত্তির ইলিশ মাছ 3000 টন ইলিশ মাছ দেওয়ার আপনার কে? আপনার বাবার সম্পত্তি, আপনি দেওয়ার কে? আমি লাস্ট টাইম যখন আমেরিকা থেকে বাংলাদেশে যাই, কক্সবাজারে যাই, ওখানে গিয়ে আমি দেখি রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি, এক্স্যাক্টলি মনে নেই, ওর মাঝখানে দেখি কর্নেল মুনির দেওয়ান ওনার বিশাল পরিবার নিয়ে বসে খাচ্ছেন, তার পাশের টেবিলে আমরা বসেছি। আমি উঠে গিয়ে স্যারকে মানে হ্যান্ডশেক করে স্যারকে সম্মান দিয়ে, পুরো পরিবারের সামনে সম্মান দিয়ে, পুরা ওনার চাকমা পুরো বিশাল পরিবার নিয়ে বসেছেন, সবার সামনে সম্মান দিয়ে সালাম দিয়ে স্যারের সাথে কথা বলেছি। ইউর অ্যাবসলিউটলি রাইট স্যার। আমরা কখনো ওনাদেরকে আলাদা করে দেখিনি, কোনোদিনও না, কোনোদিন ভাবি নাই ওনারা চাকমা কি না কি। ওনারা বাংলাদেশি, এবং একজন লেফটেন্যান্ট কর্নেল পদবীর বা মেজর পদবীর আমরা সেটাই দেখেছি একজন আর্মি অফিসার হিসেবে, কখনোই চাকমা হিসেবে দেখিনি আমরা। এবং আপনি স্যার একটা জিনিস খুব সুন্দরভাবে মেনশন করেছেন, যে ভারতের প্রেসক্রিপশনে চলে আমাদের রাজনীতিবিদদের, তো এদের তো মাথা টাথা সব পচে গেছে। এই যে কি বলে, এতগুলা ছাত্রছাত্রী শিশুর রক্তের উপর দিয়ে উপদেষ্টা সরকার বসানো হলো, এই এনজিও সরকার। আসলে দুঃখজনক হলো সত্যি যে সবাইকে দিয়ে সবকিছু হয় না। যেমন আমি কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া এবং ডক্টর সালাউদ্দিন ছাড়া আমি কাউকে যোগ্য এরকম দেখছি না এই সরকার চালানোর মতো। এবং ডক্টর সালাউদ্দিনের তো আজকে কি বলবো, আমি আসছি, ওখানেই যাচ্ছি। ডক্টর সালাউদ্দিনের আজকের বক্তব্যে আমি মানে অবাক হয়ে গেলাম, আসলে সমস্যাটা কোথায়। ডক্টর সালাউদ্দিন ইজ ভেরি গুড যখন উনি ব্যাংকিং খাতে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ফাইন্যান্স সাইডে, কিন্তু এর বাইরে এসে ওনার কথা বলার সেই জ্ঞান বা বুদ্ধি বা যোগ্যতা নাই, সেটা কেন চর্চা করতে যান? ইলিশ মাছ নিয়ে তো আপনার কথা বলার দরকার নাই। বাংলাদেশের ছাত্রছাত্রীর 1000-এর উপরে ছাত্রছাত্রী শিশু মারা গেছে, রক্তের দাগ শুকায়নি, এখনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি, আপনি বলছেন আবেগ নিয়ে চলবে না? এই ইলিশ মাছ কি এখন সবাই যেই আসে ক্ষমতায় সবার কাছে এখন দেখছে বাবার দেশ হয়ে যায়, তার বাবার দেশ হয়ে যায়? সমস্যাটা কি? এরা কি যারাই ক্ষমতায় যায় তারা ভারতের নতজানুতে সারেন্ডার করে ফেলে কেন 2 দিনের মাঝখানে? এই যে আমি বিএনপির মির্জা ফখরুলের কথা শুনছিলাম, এই যে 15 বছর ওনাদেরকে লজ্জা শরম হায়া বায়া কিচ্ছু আল্লাহ দেন নাই। এই যে 15টা বছর যে বিএনপি সাফার করলো, অমানবিক ভাবে সাফার করলো, কারা করিয়েছে? এটা কি শেখ হাসিনা করেছে? ভারত করিয়েছে। ভারতকে দিয়ে, শেখ হাসিনাকে দিয়ে বিএনপির ভিতরে যেই জিয়াউর রহমানের বিএনপি যতই নষ্ট হয়েছে, যতটুকুই জিয়া রহমানের নীতি থেকে সরে গেছে, তারপরেও কিন্তু জিয়া রহমানের অনেক প্রভাব রয়ে গেছে। যেমন আমি কোনো রাজনৈতিক দল করি না, কিছু করি না, হাসিন স্যারকে, বাংলাদেশ সেনাবাহিনীর, আমরা যেই সেনাবাহিনী থেকে আসছি বেশিরভাগ সেনাবাহিনী অফিসার, আজকালকার ইয়াং জেনারেশনের কথা আমি জানি না, হাসিনার ফর্মুলা যার একাডেমিতে আসছে তারা আছে, তারা জানে, যেহেতু তারা সিনিয়রদের কাছেই শিখে, বিশেষ করে হাসিনার পয়সায় নষ্ট হয়ে যাওয়া যেই জেনারেলগুলা, তাদের ইনফ্লুয়েন্সে অনেক ইয়াং অফিসাররা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা যেই সেনাবাহিনী থেকে আসছি সেই সেনাবাহিনী কিন্তু জিয়াউর রহমানের নীতিশ সেনাবাহিনী, সবাই কিন্তু জিয়ার সৈনিক। এটা যেই মুখে বলুক আর না বলুক, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেই মির্জা ফখরুল শুনলাম ভারতের সাথে মিটিং করে বলছে ভারত বাংলাদেশের সাথে আরো সুসম্পর্ক চায়। ভারতকে পুরনো সাবজেক্ট, সীমান্তে হত্যা, অমুক হত্যা, তাদের চোখে পড়ছে না। ভারত যে এই উপদেষ্টা সরকারকেও অস্থিতিশীল করে রাখছে। প্রথমে আসলো আনসার, হাসিনার বিদায়ের পরে আসলো আনসার লীগের পরে আসলো হিন্দু লীগ। এই যে হিন্দু লীগ, আমি আগে গত লাইভে আমার ভিডিওতে বলেছি, গত 15-16 বছর এই হিন্দু লীগ কিন্তু কোনো আন্দোলন করে নাই, কোনো প্রতিবাদ করে নাই, সমাবেশ করে নাই। তাদের হিন্দুরই বাংলাদেশের একজন বিচারপতি
প্রধান বিচারপতি সিনহাকে দেশ থেকে অপমান করে পিস্তল ধরে বের করে দিল, একটা হিন্দু কিন্তু রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই। কেন? বিচারপতি সিনহা কি হিন্দু ছিল না? তারপরে বিএনপির গয়েশ্বর চন্দ্র, বিএনপির একজন উচ্চপদস্থ নেতা, তাকে রাস্তায় ফেলে পিটালো। বাংলাদেশের হিন্দু কেউ কি প্রতিবাদ করেছে রাস্তায় নেমে? একটু বলি, ওনার মেয়ে নিপুণ রায়কে যেভাবে মারা হয়েছে মাথায়, মানে মহিলা মানুষ, অমানব, আমি ভাবতে পারি না কিভাবে মারতে পারে। সেটাই। তারপরে বিচারপতি সিনহা কিন্তু হিন্দু না শুধু, উনি মণিপুরি জাতের। এই জায়গা তো কোনো লোক কোন কথা বলে নাই। রানা দাশগুপ্ত ঘুমাচ্ছে, উনি পয়সা আছে, প্রদীপকে কিভাবে বাই করবে? 100%। এই আমাকে নরওয়ে থেকে একজন হিন্দু বয়স্ক ভদ্রমহিলা আমাকে সেই 2020 সালে যোগাযোগ করলেন ফেসবুকের মাধ্যমে। উনি ঢাকায়, ওনার একটা ফ্ল্যাট আছে, এটা আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। তো আমি ওনাকে বললাম যে আপনাদের না রানা দাশগুপ্ত আছে, ওনার সাথে যোগাযোগ করেন না কেন? আমাকে বললেন, উনি বললেন যে আমরা যখন ফোন করি আমার ফোনটা পর্যন্ত রিসিভ করে না। এগুলো হচ্ছে সব রানা দাশগুপ্ত তো পুরোপুরি সরকারের মানে পাচাটা না, এগুলো হচ্ছে ভারতীয় এজেন্ট। এরা কোনো হিন্দু স্বার্থ রক্ষা করতে আসে নাই। এরা হচ্ছে, বুঝতে হবে আজকে বাংলাদেশের যারা সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেমিক হিন্দু আছে, তারা হচ্ছে হত দরিদ্র, বাংলাদেশের গ্রামে গঞ্জে পড়ে থাকে। এই যে চিটাঙে আমরা দেখেছি চারাল, হাসিন স্যার আমি তো দেখেছি আমরা এক্সারসাইজ করতে করতে বা চিটাঙে ঘুরে বেড়াতে কি দারিদ্রিক অবস্থায় থাকে। কোন রকম একটা খড় পাতা দিয়ে এক একটা ঘর, মানে মনে হয় যেন এই সভ্য দুনিয়াতে কোথায় থাকে এরা, এত এত অবহেলিত। তাদেরকে নিয়ে কিন্তু কোনো আন্দোলন নাই, তাদের উন্নয়নের জন্য কিন্তু কেউ কথা বলবে না। এই যে যারা যারা হিন্দু রাস্তায় নেমে আন্দোলন করেছে, যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, কেউ কিন্তু মামলা করে না এখনো পর্যন্ত। দেখেছেন কোন হিন্দু অন্যায় অত্যাচার যত দাবি তারা করছে, কোনটার এগেনস্টে কিন্তু কোনো মামলা নাই। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, আমারই একটা ভিডিওতে দেখিয়েছি, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তাদের ঠিকানা কোথায়, তো সে নিজের বাড়ির ঠিকানা বলতে পারে না। এগুলো হচ্ছে ভারতীয় লোকজন। ভারতের ফর্মুলায় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে হচ্ছে, এই হিন্দু লীগরা নেমেছে। এখানে কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সাধারণ হিন্দু যারা শান্তিপ্রিয় হিন্দু, এখনো পুঁজি করা হচ্ছে। মানে আমি সেজন্যই বলছি কথাটা বুঝতে হবে, কথাটার মাত্রাটা বুঝতে হবে। দোষটা কিন্তু শুধু তাদের না। স্যার একটু আগে হাসিন স্যার এটাকে স্পর্শ করে গেছেন বিষয়টা। বাংলাদেশের ধ্বংসযজ্ঞ, আজকে বাংলাদেশের পরাধীনতা, বাংলাদেশের নতজানু বাংলাদেশের হাহাকার, মনের চিৎকার, সকল কিছুর জন্য দায়ী আগে এই বাংলাদেশিরা, এই তথাকথিত রাজনৈতিক নেতারা, তথাকথিত সাংবাদিকরা। আজকে যখন সমস্ত ভারতে ইংরেজিতে চিৎকার করে করে প্রতিদিন 10টা 12টা 14টা চ্যানেল চিৎকার করে করে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে আন্তর্জাতিক মহলে, ইংরেজি গুড়া কিন্তু আন্তর্জাতিক দুনিয়াতে শুনছে। একটা কথা আছে না বাংলায়, 10 মিলে ভগবান ভূত। একটা কি বলে, একটা ভূতকে যদি আপনি সারাদিন বলে ভগবান ভগবান বলতে থাকেন, একসময়, বা একটা গোয়েবলসের নীতি যেটা, একটা মিথ্যাকে সারাক্ষণ সত্য বলতে বলতে একসময় মানুষ ধরে নেয় এটাই বোধহয় সত্যি। সারা পৃথিবীর মানুষ যখন এই ভারতীয় ইংরেজি মিডিয়া, ইংলিশ মিডিয়া চিৎকার করে, যখন এরা চিৎকার করছে বাংলাদেশে হিন্দু হত্যা করা হচ্ছে, মিথ্যা ছবি দেখাচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে ফেলছে, আগুন হচ্ছে, তখন শুনতে শুনতে একসময় বিদেশিরা মনে করছে আসলে বোধহয় বাংলাদেশে এইভাবে হত্যা করা হচ্ছে। তখন বাংলাদেশের এই অশিক্ষিত অসভ্য মিডিয়াগুলা, যারা ইংরেজিতে তারা কোনো মিডিয়া কোনো পোস্ট করতে পারে না, তাদের যে এটাকে কাউন্টার করার জন্য, ভারতের এই প্রপাগান্ডাকে যে কাউন্টার করতে হবে, এই শিক্ষাটাই তাদের মাঝখানে নেই। এই মেজর দেলোয়ার এসে চিৎকার করছে, আমি প্রয়োজনে ইংরেজিতে টুইটারে গিয়ে আমি পোস্ট দিচ্ছি যে আন্তর্জাতিক মহলে সচেতন করার জন্য যে কি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের কোনো একটা সাংবাদিক বা কোনো মিডিয়া তথাকথিত মাশরুমের মতো, তো আওয়ামী আমলে, তো বিএনপির আমলেও এবং পরবর্তীতে আওয়ামী আমলে আরো রাজাকাররা কি বলে ভারতীয় সমস্ত দেশদ্রোহীরা যারা আছে সবাই যার যার মিডিয়া খুলে বসেছে। এতগুলো মিডিয়া, কেউ কোনো সময় ভারতের এইসব প্রপাগান্ডার এগেইনস্টে কাউন্টার কোনো কিছু প্রকাশ করেছে? এখনো পর্যন্ত করে নাই। ইংরেজি 2-1টা নিউজ পেপার যারা আছে, তার মাঝখানে ডেইলি স্টারের মাহফুজ আনামি তো নিজেই তো একজন ভারতীয় এজেন্ট। 2009 সালে সশস্ত্র বাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করার পরে বিডিআরে
ভারতীয় র এবং হাসিনা মিলে হত্যা করার পরে এই মাহফুজ আনাম কিন্তু শেখ হাসিনার সাথে নয়াদিল্লিতে চলে যায়। গিয়ে হাসিনা কিন্তু দেশ বিরোধী এবং সশস্ত্র বাহিনীর হাতে হাত করা ডান্ডা বেরি পরানোর জন্য কতগুলো চুক্তি সাইন করে আসে। ওই চুক্তির পাশে সাইন করার সময় কিন্তু মাহফুজ আনাম নিজে দাঁড়ানো। এইসব মাহফুজ আনামরা এখন তথাকথিত ছাত্রনেতাদেরকে ডেকে ডেকে এখন তারা কি বলে এটাকে সংবিধান পরিবর্তনের মেডিসিন গুলাচ্ছে, খাওয়াচ্ছে। ঠিক আছে, তো এই যে বাংলাদেশের আজকে এত বড় ক্ষতিগুলা কারা করছে, যাদের উপর সাধারণ জনগণ দায়িত্বটা ছেড়ে দিয়ে মনে করে আমরা একটু নিশ্চিত হই এনাদেরকে যেহেতু বসিয়েছি, সেটা হোক আওয়ামী লীগ তো হিসাব থেকে বাদই দিলাম আমি, এরা বরাবরই সারা জীবনে দেশদ্রোহী দল ছিল, দেশ বিরোধী দল ছিল। এই যে বিএনপি কে বসাবে, এই যে উপদেষ্টা মন্ডলীকে বসিয়েছে, আরে যাকেই বসাচ্ছে তারাই পরের দিন ভারত প্রেমী হয়ে যাচ্ছে। আপনি বাংলাদেশের জনগণের সম্পত্তির ইলিশ মাছ ৩,০০০ টন ইলিশ মাছ দেওয়ার আপনার কে? আপনার বাবার সম্পত্তি, আপনি দেওয়ার কে? আর শ্রদ্ধার সাথে বলছি, যাকে আমি এতদিন এত সম্মান করেছি, যে সালাউদ্দিনকে, এবং ওনার ভাইও কিন্তু সেনাবাহিনীতে ছিলেন, ক্যাপ্টেন অবশ্য অবসর করেছেন, পরবর্তী একজন ভালো মানুষ ছিলেন, ওনার সাথে অনেক আলাপ আলোচনা হতো, অনেক অনেক কথা হতো। ক্যাপ্টেন জিয়া আমার ফুফাতো বোনের জামাই, ওনাকে আমি খুব পছন্দ করতাম এবং স্যার আমাকে খুব আদর করতেন, স্নেহ করতেন। মারা গেছেন, আল্লাহ বেহেশতবাসী করুক। তো ওনার সাথে আমি আলাপ করতাম। তখন কিন্তু ডক্টর সালাউদ্দিন কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তো ওনার সাথে প্রায়ই বসে রাওয়াতে বসে আমরা গল্প করতাম, মত বিনিময় করতাম। ওনার কাছ থেকে আপনারা একটু ব্রেক চাপেন। বাংলাদেশের একে শান্তি বাহিনীকে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশে একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছে। আপনাদের সরকারকে, বাংলাদেশের মনোনীত এই বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের সরকারকেই অস্থিতিশীল করার জন্য যেই ভারত সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে, সেই ভারতের প্রতি আপনাদের সহানুভূতি এক রাতের মাঝখানে কি করে আসলো? যারাই যেসব উপদেষ্টা ভারতের প্রতি সহানুভূতির দিকে কথা বলবে, তাদেরকে আমি জনতার সামনে তাদেরকে আমি প্রকাশ্যে বলে দিলাম, তাদেরকে দেশদ্রোহী হিসেবে আপনারা আখ্যা দিবেন। এরা হচ্ছে দেশের শত্রু, এরা দেশের বন্ধু হতে পারে না। আপনি যখন আহত ছাত্রছাত্রীরা, শিশু জনতা যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের নিয়ে তো আপনি কথা বলছেন না। আপনি ইলিশ নিয়ে আপনি ইমোশনের কথা বলছেন কেন? এই বাংলাদেশে যেই ১,০০০-১,৫০০ ছাত্রছাত্রী জনতা হত্যা করা হয়েছে, এই ইমোশন বাংলাদেশকে ১,০০০ বছর জিইয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, দেশপ্রেম টিকিয়ে রাখতে হবে।